মায়া এসে মৌয়ের সামনে দাঁড়ালো। মৌকে জড়িয়ে ধরে বলে, তুই ঢাকা আসলি কবে? আর বিয়ে করেছিস কেন, তাও আবার আমাকে না জানিয়ে? ভাই জানে কি? মৌ মুখটা শুকনো করে বলে, এক্সকিউজ মি, আপনি কে? মায়া অবাক হলো যেন। সাথে রাজ ভ্রু কুঁচকে তাকালো। মায়া অবাকের সাথে বলে, আমি তোর বড় বোন? আমার বড় বোন যে, সে আমার খোঁজ পয়েন্টে পয়েন্টে রাখে। আমার সাথে কথা বলার জন্য দিনে অন্তত 1 ঘন্টা হলেও সময় রাখে। সেই বোনের হাবভাব আপনার মাঝে নেই, তাই আপনাকে বোন বলতে পারলাম না। এটা কেমন ব্যবহার? যেমনটা আপনি করেছেন তেমন। আমি কি করেছি তোর সাথে? কি করেছ এটা জানো না? একটু জোরেই বলে মৌ। মায়া মাথা নাড়ালো। মৌ কান্না কান্না মুখ করে বলে, আমাকে না জানিয়ে বিয়ে করেছো তুমি। আমার সাথে একটাবার কথাও বলো নাই। এমনকি আমি কল দিলে রিসিভ করনি। আমি যে আর্ট কম্পিটিশনের সুযোগ পেয়েছি এটাও জানো না তুমি। শুধু কি তুমি, ভাইয়াও তো হবু ভাবি নিয়ে ব্যস্ত থাকে। আমার খোঁজ কেউ নেয় না। আমি কেন সেদে সেদে খোঁজ দিব বলো? ময়ের কথার মাঝে অভিমান স্পষ্ট। কান্নাও করে দিয়েছে বেচারি। মায়ার সহ্য হলো না এই কান্না। মৌকে জড়িয়ে ধরল। মৌ ছাড়াতে নিলে দেখলো মায়ার শরীর গরম হয়ে আছে। মৌ মায়ার কপালে হাত রেখে বলে, তোমার তো জ্বর এসেছে আপু। মায়া কিছু বলার আগে রাজ বলে, কাল রাত থেকেই জ্বর তার। আর তুমি হয়তো আজকে অনেকবার কল দিয়েছিলে, কিন্তু আমি তো ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই হয়তো কল আসলেও বুঝতে পারেনি। মৌ চোখ ছোট ছোট করে রাজের দিকে তাকিয়ে বলে, আপনি আমার জিজু? রাজ মাথা উপর নিচ করে হ্যাঁ জানালো। মৌ কিছুক্ষণ দেখে নিয়ে বলে, সে যাই হোক, বিয়ে করেছিলেন আমাকে একটাবারও জানিয়েছিলেন আপনারা? ওটা অ্যাক্সিডেন্টলি বিয়ে ছিল বোন। মানে? আমি তো ভেবেছি তোমরা লাভ ম্যারেজ করেছো। রাজ 32 পাটি বের করে বলে, যেই বিয়েতে বউ নিজ হাতে তার স্বামীকে ওপরে পাঠাতে চায় সেটা নাকি আবার লাভ ম্যারেজ? নাদান জীবন আমার। কেন বউ খুন করতে ব্যস্ত এটাই জানি না। মৌ হা হয়ে গেল। পিয়াস বেচারা এদের নাটক দেখতে ব্যস্ত। মায়া মৌকে নিয়ে ভিতরে ঢুকলো। পিছন পিছন আসতে নেয় পিয়াস। রাস্তার পথ আটকে বলে, তুমি কোথায় যাচ্ছ পিউ বেবি? কেন, আমার বউ যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছি আমি। রুদ্র বলে ওঠে, বাব্বা, বিয়ে হলো না কয়েক ঘন্টা, এর মধ্যে বউয়ের পিছন নিতে শুরু করেছো? আব্বে বেটা রুদ্র, এটাই তো বউয়ের জাদু। কবুল বলার পর স্বামীদের কীভাবে যেন বশ করে নেয়। না হলে স্বামীরা বউদের জন্য এতটা ব্যাকুল হয় নাকি? আমার ওই হিটলার ভাইটা না থাকলে আমার বাবাও আজ বউয়ের স্বাদ পাওয়ার সুযোগ করে দিত। আফসোস, যার বিয়ের কোনো তাড়া নেই তার পয়দা আমার আগেই হয়েছে। হিয়া পাশ থেকে বলে, বেশরম নষ্ট পুরুষ। রুদ্র হিয়ার পাশেই ছিল। দুষ্টু হেসে বলে, পুরুষদের বেশরমই মানায়, না হলে ভালোবাসা আদায় করতে পারবে না। বলেই রুদ্র ভিতরে চলে যায় শীষ বাজাতে বাজাতে। রাজ পিয়াসের দিকে ফিরে বলে, আমার সাথে ওদিকে চলো। বলেই সুইমিং পুলের দিকে চলে যায় রাজ। পিয়াস পিছু নিল। শিয়া মন খারাপ করে জানালার দিকে তাকিয়ে আছে। দরজাটা খোলাই আছে। আদ্র ঢুকলো ঘরে। শিয়ার কাছে না গিয়ে দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে দেখছে শিয়াকে। শিয়া পায়ের শব্দে বুঝতে পেরেছে আদ্র এসেছে তার ঘরে, তবুও পিছন ফিরল না। এই কয়েকদিন ধরে কোনো কথা বলেনি তারা। আদ্রকে এতবার কল করেছে, তাও তার কোনো উত্তর পাওয়া যায়নি। অভিমান তো হবেই। আজকে সবার সামনে কথা না বলুক, অন্তত তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিত। ওখানে দাঁড়িয়ে সবার সাথে কত কথা বলল। আবার শিয়া তো ছিল সবার সামনেই, তখন অন্তত তার দিকে হালকা হলেও তাকানো যেত। শিয়ার এসব ছোট ছোট চাওয়া সম্পর্কে অবগত আদ্র, তবুও কেন যেন সে পূরণ করে না। এই জন্য প্রায় শিয়া মন খারাপ করে। আদ্র রাগ ভাঙিয়ে দেয় না, শিয়াকেই নিজে গিয়ে ওর সাথে কথা বলতে হয়। আজকে আদ্র এসেছে তার কাছে। আদ্র পিছন থেকে দেখেই যাচ্ছে শিয়ার চুলগুলো আর মুখের এক কোণা।
শিয়ার কোনো নরণচরণ দেখতে না পেয়ে আদ্র বলে ওঠে, প্রেয়সী। শিয়া তবুও কিছু বলল না, পিছনেও ঘুরল না। তর্জনী আঙুল দিয়ে জানালার গ্রিলে নাড়াচাড়া করছে। আদ্র ঠোঁটে হাসি ফুটিয়ে এগিয়ে গেল শিয়ার দিকে। শিয়ার পিছনে এসে জানালার গ্রিলে হাত রাখল। শিয়াকে নিজের মাধ্যমে ঘেরাও করে ধরল আদ্র। শিয়া এবার পিছনে ফিরল, দেখতে পেল নিজেকে আদ্রর অতি নিকটে। এই শান্ত লোকটার সাথে কখনোই আষ্টেপৃষ্ঠে থাকেনি। ওই তো একবার গোলাপ দিয়ে প্রপোজ করেছিল, ওখানে গোলাপটা ছুঁতে গিয়ে আঙুলের ছোঁয়া লেগেছিল। তখনই শিয়ার মাঝে শিহরণ জাগে। আর আজকে এতটা কাছে। শিয়া অভিমানটা ভুলে গিয়ে লজ্জায় মাথা নিচু করে বলে, এতটা কাছে আসা ঠিক নয়। দূরে যাওয়ার কারণে অভিমান করেছ, এখন কাছে এসে অভিমান ভাঙাতে চাই, সুযোগ দিবে না আমায়? আদ্রর কথার সাথে সাথে গরম নিঃশ্বাস এসে শিয়ার কপালে ছুঁয়ে যাচ্ছে। শিয়া কেমন যেন উতলা হয়ে উঠল। শিয়া পায়ের আঙ্গুল ফ্লোরে ডলাডলি করে বলে, এভাবে কাছে আসলে তো আমার। বলতে চেয়েও বলল না শিয়া। আদ্র তাকিয়ে আছে ওর মুখের দিকে। শিয়া চুপ হয়ে গেল। আদ্র প্রশ্ন ছুড়ল, কি হয় তোমার? কিছু না। অভিমান করো কেন? একটু ভালোবাসেন না কেন? ভালো তো বাসি। কোথায়? দেখিয়ে দিব কিভাবে। ভালোবাসা আপাতত দেখানোর একটাই অপশন। কি সেটা? ফিল করা। মানে? আমার হার্টবিট ফিল করো প্রেয়সী, সব কিছু বুঝে যাবে। তোমার কাছে আসাতে যেমন তুমি লজ্জায় মুখ লুকাতে ব্যস্ত, ঠিক তেমনই আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলাচল করতে ব্যস্ত। শিয়ার হাতটা ধরে আদ্র তার নিজের বুকে রাখল। শিয়া ঠোঁট কামড়ে সেই হাতের দিকে চোখ রাখল। আদ্র বলল, অনুভূতিগুলোর উত্তর মিলছে কি? শিয়া কোনো উত্তর দিল না। আদ্র আবারও বলল, যদি অনুভূতির উত্তর না মিলে তাহলে আরও একটি উপায় বলে দিচ্ছি। কি? কান পেতে আমার হৃৎপিণ্ডের কম্পনের গতিটা শুনে নাও। বুঝতে পারবে তোমার জন্য আমার অনুভূতি কতটা গভীর, ঠিক যেমন তোমার মধ্যে হচ্ছে ওই একই কম্পন। শিয়া আদ্রর চোখের দিকে তাকালো, ঠোঁট প্রসারিত করে বলে, এতটা কাছে এসে লজ্জা দিচ্ছেন কেন? একটু দূরে ছিলাম বলে তাড়িয়ে দিতে চাইছো তাই? আপনি না খুব বাজে। হয় আমার সাথে কথা বলেনই না, না হয় একেবারে কাছে আসেন। এই যে দূরে দূরে থাকি তখন অপেক্ষা করো তুমি, আর যখন তোমার কাছে আসি তখন নেতিয়ে পড়ো। তোমার এই অনুভূতিগুলো আমার মাঝে তোমার প্রতি কেমন অনুভূতির সৃষ্টি হয় জানো? শিয়া প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে। আদ্র ওর ঠোঁটটা শিয়ার কপালে ছুঁয়ে বলে, তোমাকে কাছে পাওয়ার অনুভূতি, তবে সেটা অতি দ্রুতই হবে। বলেই আদ্র তাকালো শিয়ার দিকে। শিয়া চোখ বন্ধ করে আছে। এমনি এমনি বললে কথাগুলোর তেমন একটা অনুভব হতো না। আদ্র যে তার কাছে এসে নেশালো কণ্ঠে বলেছে, তার উপর আজকে এই প্রথম আদ্রর ওষ্ঠের ছোঁয়া পেল। না পেরেই চোখটা বন্ধ করে নিল শিয়া। আদ্র ঠোঁট চওড়া করে কিছুটা দূরে সরে গেল, চলে গেল ঘর থেকে। শিয়া চোখটা খুলে আদ্রকে দেখতে পেল না। এর জন্য অবশ্য তারই ভালো হয়েছে। থাকলে হয়তো আজকে এখানেই লজ্জায় শেষ হয়ে যেত। যারা যখন দেখলো তার লোক আর বীরের লোক কেউই মোয়ের খোঁজ পায়নি, তখন যারা না পেরে বাইরে নামলো, নিজে ড্রাইভ করে এদিক ওদিক খুঁজতে থাকে মৌকে। এয়ারপোর্টে এসে মুখ ঢেকে মৌয়ের ব্যাপারে খোঁজ নেয়। এরপর চলে গেল স্টেশনে, কোথাও পেল না মৌয়ের খোঁজ। বাস স্ট্যান্ডের কাছে এসে খোঁজ নিলে সেখানেও পেল না। অবশেষে জারার কাছে একটি কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ম্যাম, মিসেস সোনালি আজ তার লোকেদের দিয়ে কয়েকজন নারীকে নিয়ে আবাসিক হোটেলে পাঠিয়েছিল। আপনার কথা অনুসারে আমরা ওখানে পুলিশও পাঠিয়েছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কী সমস্যা? ওখানে থাকা এক যুবতী যে নির্দোষ, তাকে ধরে নিতে চেয়েছিল পুলিশ। তোমরা আটকাও তাদের, যে করে হোক। পারিনি ম্যাম। তার আগে ওই যুবতীর আরেকজনের সাথে বিয়ে হয়। তার বিয়ের পর তাদেরকে কাজী অফিসের সামনে থেকে কেউ নিয়ে চলে যায়। কারা তারা? মন্ত্রী শারিমরাজের লোক ওরা।
যারা কিছু একটা ভেবে বলে, বিয়েটা যাদের হয়েছে তাদের ছবি তুলতে পেরেছিলে কি? জি ম্যাম, দূর থেকে তুলেছি, আপনাকে দিচ্ছি ছবি। যারা কল কাটলে ওর কাছে ছবি আসে, ছবিগুলো জুম করে কয়েকবার দেখে যারা বলে, মৌ আর পিয়াস বিয়ে করেছে ওরা? এটা কিভাবে সম্ভব? বীরের অবস্থা কি হবে ওর বোনের এই বিয়ের খবর পেলে? ভেবেই যারা গাড়িতে উঠে বীরের বাড়িতে এসেছে। এসে হলরুমে পা রাখতেই দেখতে পেল বীর সোফায় বসে আছে। বীরের চোখ লাল। যারার দিকে তাকিয়ে বীর রাগী দৃষ্টি দিয়ে ওর টাইটা ঢিলা করে নিল। যারা বীরের দিকে এগিয়ে আসলো। বীর ওর দিকে তাকিয়ে বলে, কোথায় ছিলে তুমি? যারা চুপ করে আছে, কোনো উত্তর দিল না। বীর এবার যারার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কোলে বসিয়ে কণ্ঠ মোটা করে রাগের সাথে বলে, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন তুই? যারা বীরের চোখের দিকে চেয়ে বলে, বাইরেই ছিলাম। আমাকে না বলে আমার ত্রিসীমানার থেকে পালানোর চেষ্টা করবি না একদম। যারা কথা পাল্টে বলে, মৌয়ের খোঁজ পেয়েছো? বোন ফোন করেছিল, দুজনে এক স্থানেই আছে। খুব দুশ্চিন্তায় ছিলাম আজ ওকে নিয়ে। যখনই স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম ঠিক তখনই আবারও নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে আমার। কেন? কারণ আমি বাড়িতে এসে তোমাকে পাইনি তাই। জানো কত জায়গায় খুঁজতে গিয়েছি? কেন খোঁজ করো আমার? বারবার পালাতে চাও তাই? একসময় এমনও আসবে যখন তুমি নিজেই আমাকে ছেড়ে দিবে। সে সময়টা হয়তো আমাকে খাটিয়ায় করে মসজিদে নিয়ে যাওয়া হবে। বীর, জোরে চিৎকার করে বলে যারা। যেটা শুনে বীর আলতো হাসে। যারা বীরের মুখের দুপাশে হাত রেখে বীরকে দেখতে থাকে। বীর নিজেও চুপ করে দেখছে যারাকে। যারা ভেজা চোখে বীরকে দেখতে দেখতে বলে, আমি তোমার থেকে মুক্তি চাই বলে এই না যে তোমার মৃত্যু কামনা করি। আমার মৃত্যু তো তোমাকে না পাওয়ার সময় অনুভব করি। মনে হয় দমটা বন্ধ হয়ে আসছে। যারা উঠে দাঁড়ালো। বীর চুপ করে সোফায় বসেই আছে। যারা কোনো কথা না বলে উপরে চলে যায়। বীর সেদিকে রক্তিম ও ভেজা চোখে চেয়ে আছে। সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে পিয়াস ও রাজ। দুজনেরই হাঁটু ভিজে যাচ্ছে। এতে করে যেন কিছুটা ভালো লাগছে দুজনেরই। দুজনের মাঝেই আছে নীরবতা। এই নীরবতা ভেঙে এক দীর্ঘশ্বাস নিয়ে রাজ বলে, এই সুইমিং পুলের গভীরতা কতটুকু দেখেছো? পিয়াস দেখল, অতঃপর মাথা ওপর নিচ করল। রাজ এবার বলে, এটা গড়তে আমাদের লাখ টাকার মতো লেগেছিল। এখানে এসে আমরা মাঝে মাঝে গোসল করি, আবার আড্ডা ঠিকই দেই, কিন্তু দিন শেষে আমরা সমুদ্র সৈকতে ঘুরে দেখার স্বপ্নটা বুনতেই থাকি। কেন বলো তো? কারণ ওটা সবথেকে নামি দামি জায়গা, যে জায়গাটা প্রাকৃতিকভাবে তৈরি তবুও দামি। তাহলে? কারণ সমুদ্রের গভীরতা অনেক। তুমি যতটা ছুঁতে নিবে সমুদ্র তোমাকে তার থেকেও বেশি দূরে নিয়ে যাবে, কিন্তু সমাপ্তি পাবে না তার। এক সময় একটা নেশা জাগবে, কোথায় গিয়ে থেমে যায় এই সমুদ্রের কিনারা দেখার জন্য। পিয়াস বুঝল কি না কে জানে। চুপ করে আছে শুধু। রাজ শীতল হাসি দিয়ে বলে, এই বাড়িকে এখন কি কেউ সর্দার বাড়ি বলে? না স্যার। কি বলে? বলে মন্ত্রী শাহরিমরাজের বাড়ি। এটাই বেশিরভাগ মানুষের মুখে ফুটে ওঠে। রাজ এবারও ঠোঁট চওড়া করে, তারপর বলে, অথচ আমার বাবা মাহমুদ সর্দার একজন বড় রাজনীতিবিদ ছিল। আমার দাদা বড় ব্যবসায়ী ছিল। আমার নানা একজন বড় নেতা ছিল। তবুও আজ আমি আমার পরিচয় দিয়ে সবাইকে নিয়ে চলি। এগুলো আদায় করতে আমার একদিন দুই দিন লাগেনি পিউ বেবি। এগুলো আদায় করতে আমাকে আমার জীবনের অর্ধেক বয়সটাই পার করতে হয়েছে। অর্ধেক বয়স? লোকে বলে 60 বছর নাকি দীর্ঘায়ু। আমার তো 30-এর ওপরে চলে গেছে। তাহলে তো অর্ধেক জীবন পার হয়ে গেল না? একজন সফল ও নামকরা মন্ত্রী হয়েও আমি আমার জীবনের অর্ধেক সময় শুধু সফলতার পিছনে ব্যয় করেছি। তাহলে তুমি কি মনে করো তোমাকে সফলতা অর্জন করতে আর কত বছর লাগতে পারে?
পিয়া সাহা হয়ে তাকালো। রাজ মৃদু হেসে বলে, আমরা আজকাল শুধু মান সম্মানটাই বেশি দেখি, কিন্তু এটা দেখি না ভালোবাসা কোথায় ঘিরে আছে। ঠিক যেমন আজ তুমি, আমার বাবা আর আমি তোমাকে যতটা ভালোবাসা দিয়েছি, এগুলো তোমার চোখে অতি নগণ্য হয়ে গেল, কারণ আমারই পরিবারের অন্য কেউ তোমার সম্মানে আঘাত করেছে। ভালোবাসা মনে হয় এতটাই নগণ্য, তাই না? কিছুক্ষণ চুপ থেকে পিয়াস বলে, এমন কিছুই না স্যার। সফলতা কখনো তোমার কাছে হাট্টিমাটিম টিম খেলতে খেলতে আসবে না। তোমাকে নিজ উদ্যোগে নিতে হবে। সফলতা অর্জনের প্রথম হাতিয়ার হলো ধৈর্য, ক্ষমতা। তুমি যতটা ধৈর্য ধরে নিজেকে শক্ত রাখতে পারবে, ঠিক তত তাড়াতাড়ি তোমার সফলতা দেখা মিলবে। পিয়াস এখনও চুপ করে শুনছে। রাজ সোজা দূর আকাশের দিকে চোখ রেখে বলে, তুমি কি করবে না করবে একান্ত তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে দ্বিতীয় আরেকটি সুযোগ দিতে চাই, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ। কারণ আজ আমি এই সুযোগ না দিলে তোমার ভবিষ্যতের বাকি রাস্তাটা অন্ধকার উপলব্ধি করতে পারছি। বলেই রাজ উঠে চলে যেতে নেয়। পিয়াস বলে, আমাকে এই সহযোগিতা করার জন্য আমি কৃতজ্ঞ থাকবো স্যার। তবে একটা প্রশ্ন ছিল। কি? আপনি আপনার মায়াবতীকে খুব ভালোবাসেন, তাই না? এই প্রশ্নটা করার আগে তোমার আমাকে বোঝা উচিত ছিল যে পুরুষ নাম যশ ধরে রাখার পরেও নিজের শখের নারীর পিছন ছাড়ে না, সে পুরুষ ভালো না বাসলে এগুলো করতেও পারে না। আপনি কি তার জন্য মরতেও রাজি? না। কেন? কারণ তাকে আমৃত্য ভালোবাসার ইচ্ছাটাই থাকলেও তাকে ছেড়ে পৃথিবী ত্যাগ করার সাহস আমার নেই। মৃত্যুর কথা মনে আসলেই মনে হয়, এই বুঝি আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেললাম। তাহলে তাকে ছেড়ে মারা যাওয়ার কথা ভাবব কী করে? প্রেমিক পুরুষ কিন্তু তাদের ভালোবাসার জন্য মরতে পারে স্যার। সব প্রেমিকের একই রূপ থাকে না। আমি আমার ভালোবাসার জন্য বাঁচতে চাই। রাজ আর কিছু না বলে শুধু মৃদু হেসে চলে গেল বাড়ির দিকে। রাজ ভিতরে ঢুকেই দেখতে পেল মায়া তার দিকেই তাকিয়ে আছে। রাজ মায়ার কাছে এসে বলে, কি ব্যাপার মায়াবতী, এখানে দাঁড়িয়ে আছো কেন? কথা ছিল আমার, তাই। কি কথা? আজ আমার বোনের বিয়ে হয়েছে, সেই অনুযায়ী আজ ওর আর ওর স্বামীর প্রথম রাত হবে। আমি একটা ঘর খুঁজছি, যেই ঘর সাজানো যায় ওদের জন্য। এতগুলো ঘর, তাও কি না সব দিক থেকে আরামদায়ক ব্যবস্থা, তবুও তোমার পছন্দ হলো না? পছন্দ হয়েছে একটা ঘর, কিন্তু ওটা দিতে নারাজ। কে? আমার কাকি শাশুমা। কারণ ওটা ওনার ছেলের ঘর, তাই। সেই ছেলে যাকে এখনো আমি দেখিনি। রাজ তাকালো মিহিরের ঘরের দিকে, যেটা একসময় মোহনার ছিল। ঘরটা তালা দেওয়া। সোনালি এগিয়ে এসে শান্ত সুরেই বলে, মিহিরের ঘরে কেন আমি অন্যদের থাকতে দিব? মিহির এসব পছন্দ করে না। ও ওর ঘরে কাউকে যেতে দেয় না, তাই আমি অ্যালাউ করিনি। রাজ গলা উঁচিয়ে ডাক দিল বাড়ির আরেকজন সার্ভেন্ট সাজ্জাদকে। দৌড়ে আসতেই তাকে বলে, মিহির যে ঘরটায় থাকতো ওই ঘরটা সুন্দর করে সাজানোর ব্যবস্থা করো। আমার মায়াবতীর ইচ্ছা হয়েছে শালিকার বাসর বলে কথা। দুলাভাইয়ের বাড়িতে হবে আজ শালিকার বাসর ঘর। তাহলে হয়ে যাক। রাজের শেষের কথাগুলো শুনে মায়া চোখ বড় বড় করে তাকালো। শালিকার বাসর শব্দটা এভাবে হাইলাইট করে দেওয়ার দরকার কি? মাহমুদ সর্দার সোফায় বসেছিলেন। রাজের ভুল ধরার জন্য তিনি বলেন, এভাবে শালিকার বাসর রাত বলে চেঁচাচ্ছ কেন? শালিকার বাসর, তাই শালিকার বাসর রাত বলেছি। এতে আপত্তি করার কি আছে? এতদিন বাবাকে লজ্জায় ফেলতে, এখন কি শালিকাকেও লজ্জায় ফেলতে চাও? শালিকা করবে বাসর আমি বললেই দোষ? কি দিন আসলো! তোমার মতো ছেলের সাথে কথা বলাটাই আমার ভুল। এই ভুল বুঝেও তুমি বারবার ভুল করতে চাও বাবা? সোনালি ক্ষিপ্ত নজরে চেয়ে আছে। মোহন সর্দার নিজেও চুপ আছেন। রাজের হুকুমের ওপর কেউ কিছুই করবে না, তাই এখন কথা বাড়িয়ে লাভ নেই। হিয়া যখন শুনল মৌ আর পিয়াসের বাসর এই বাড়িতে হবে, তখনই ও দৌড়ে গেল বাগানে। হিয়াকে দৌড়ে আসতে দেখে পিছন পিছন দৌড়ে আসলো রুদ্র। হিয়া ওর নিজের যত্ন করা গোলাপ আর রজনীগন্ধা গাছ থেকে ফুল ছিঁড়ছে। প্রত্যেক দিন সকালে এই গাছে পানি দেয় হিয়া নিজে। মালি রাখতে চেয়েও রাখেনি। গাছের প্রতি প্রেম কাজ করে তার, এটা
নিজে যত্ন না করলে হয়? মালি এসে যেটা করবে সেটা সে নিজেই করতে পারে আনন্দের সাথে। বাগানে সারিবদ্ধ হয়ে অনেক বড় রজনীগন্ধার লাইন। সেখান থেকে স্টিক ছিঁড়ে নিচ্ছে। রুদ্র পকেটে হাত গুজে বলে, ফুলগুলো ছেঁড়ার কারণ কি? আজ ওদের ঘর সাজানো হবে তো ভাবলাম আমার চাষ করা এই গাছগুলোর ফুল দিয়েই ওদের ঘর সাজিয়ে দিই। এখন দোকান থেকে আনতে আনতে অনেক দেরি হবে, তার আগেই আমি এগুলো সুতো দিয়ে বেঁধে ঘর সাজাতে পারবো। তুই বাসরের খাট সাজাতে পারিস? হিয়া আর চোখে রুদ্রকে দেখে চশমা ঠিক করে নেয়, অতঃপর ফুলগুলো ঝুড়িতে রেখে বলে, এটা আহামরি কঠিন কিছু না, কোনোদিন ঘর সাজাইনি, কিন্তু আমি সাজাতে পারবো। আচ্ছা, তোর বাসরের ঘরটা কেমন হলে ভালো লাগবে? আমার বাসরের ঘর কেমন হলে ভালো লাগবে এটা আপনাকে কেন জানাতে হবে? জানালে সুবিধা হতো আর কি। কেন, সাজিয়ে দিবেন নাকি? কোনো দরকার নেই রুদ্র ভাই, আমার বাবা আর ভাই আমাকে যথেষ্ট স্বাবলম্বী কারো সাথে বিয়ে দিবে, সেই নিজ দায়িত্বে আমার ভালো লাগাগুলো পূরণ করতে পারবে। রুদ্র যেন রেগে গেল সাথে সাথে। হিয়া অন্য কাউকে বিয়ে করবে এটা তার মস্তিষ্কে মানতে নারাজ। পকেট থেকে হাতটা উঠিয়ে হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার বাম হাতের কনুই ধরে টান দিয়ে নিজের বুক বরাবর আনলো রুদ্র। হিয়ার চোখের চশমাটা নাকের ডগায় চলে আসে। রুদ্র ওটা ঠিক তো করলই না, উল্টো হিয়া ঠিক করতে নিলে সেও ব্যর্থ, কারণ রুদ্র নিজের এক হাত দিয়ে হিয়াকে খুব শক্তভাবে আঁকড়ে রেখেছে। হিয়া নিচের ঝুড়ির দিকে তাকালো। ঝুড়ির ফুলগুলোর কিছু হয়নি। একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর রুদ্র চোখের দিকে তাকিয়ে রাগের সাথেই বলে, আমাকে আপনার ওই মিনি ড্রেস পরা গার্লফ্রেন্ড ভাববেন না যারা আপনার সাথে চিপকে থাকে। আমি আপনার জীবনের এমন এক নারী যে আপনার থেকে 10 হাত দূরে থাকি। রুদ্র হিয়ার চোয়াল ধরে নিজের অতি নিকটে এনে বলে, খুব জ্বলে না আমার ওই মিনি ড্রেস পরা গার্লফ্রেন্ড দেখলে? আমার কোন দুঃখে জ্বলতে যাবে? আপনি তাদের সাথে কি করলেন না করলেন আমার যায় আসে না। এইটুকু মেয়ে কি না মনের মধ্যে বিষ পুষে রাখে? বলি কি, চোখে কি সবসময় পট্টি দিয়ে রাখবি? আমার চোখে কোনো পট্টি নেই। আমার জীবনটা সহজ সরল। আমি এত মারপ্যাঁচ বুঝি না, আর সব থেকে বড় কথা বুঝতে চাইও না। বুঝতে চাস না বলেই বুঝিয়ে দেই না, কিন্তু একদিন যখন না চাইতেও বুঝে যাবি, সেদিন আমার থেকে 10 হাত দূরত্বের মোচন করতে আসবি। এই 10 হাত দূরত্ব তখন পরের কথা, তোর 2 আঙ্গুল দূরত্বকেও সহ্য হবে না। বলে হিয়াকে ছেড়ে দিয়ে চলে যেতে নেয় রুদ্র। হিয়া পিছন থেকে বলে, আপনার নষ্ট জীবনের সাথে আমি নিজেকে জড়িয়ে রাখতে চাই না। নিজে থেকে কেন নিজেকে আমৃত্যু যন্ত্রণা দিব বলতে পারেন? রুদ্র পা থামালো, পিছনে না ঘুরেই দীর্ঘশ্বাস নিয়ে বলে, উপন্যাসের পাতায় মুখ ডুবিয়ে ভিন্ন ধাঁচের প্রেম বিষয়ে অবগত হয়েও আজও আমার ভালোবাসায় তুই মূর্খ রয়ে গেলি হিয়া পাখি। বলেই বড় বড় কদম ফেলে চলে গেল। হিয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। চোখটা মুছে চশমা ঠিক করে নিল। ঝুড়িতে আরও কিছু ফুল নিয়ে ভিতরে ঢুকলো। মায়ার কাছে এগিয়ে গিয়ে বলল, এই ফুলগুলো দিয়ে মৌ আপুর ঘরটা সাজিয়ে দে ভাবি। মায়া ফুলগুলো দেখল, অতঃপর হিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তুমি ভালোবেসে এনেছো? হিয়া মাথাটা উপর নিচ করে। মায়া আলতো হেসে বলে, ভালোবেসে আমার বোনের জন্য তুমি কিছু করতে চাইলে আমি না করি কিভাবে? হিয়া দাঁত বের করে মিষ্টি হেসে উপরে চলে গেল। শিয়াও তার পিছনে ছুটে গেল। মিলি কলেজ থেকে এসেছে মাত্র, এসেই সবাইকে এভাবে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? মাহমুদ সর্দার বলেন, আমাদের পিয়াস বিয়ে করেছে। কবে? আমাদের তো জানালো না। বউকে প্রেম করে বিয়ে নাকি? রুদ্র মিলির কাছে এসে বলে, একটু সবুর কর বোন, নিঃশ্বাস নে ঠিক করে। বউ হলো আমাদের ভাবিজির বোন। মিলি একটু ভ্রু কুঁচকে তাকালো, অতঃপর বলে, ও, এজন্যই এই লোকগুলো এসেছে? ওপরের দিকে তাকিয়ে দুজন লোককে দেখে জিজ্ঞাসা করে মিলি। রুদ্র বলে, হ্যাঁ, বাসরের ঘর সাজাতে। ভাইয়ের ঘরে? হ্যাঁ, ব্রো আদেশ করেছে। শিয়া আর হিয়া ওপরেই আছে, ঘর সাজাবে ওরা। মিলি এবার বলে, আচ্ছা, তাহলে আমি চেঞ্জ করে আসছি, আমিও উপরে গিয়ে আনন্দ করব।
মিলি ঘরে চলে যেতেই বাড়িতে আসে তারেক। প্রথমেই চোখটা এদিক ওদিক ঘোরালো, মিলিকে না পেয়ে মনে মনে বলে, দরজাল বেটির নির্লজ্জ মেয়েটা নেই, বেঁচে গেছি, থাকলেই গায়ে জাপটে ধরতো। তারেক চলে যায় মায়ার সাথে। এদিকে মায়া তারাকে ইশারা করে বলে, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে এসো। তারা যে এতক্ষণ ধরে ছটফট করছে এটা মায়া দেখেছে। কেউ কিছু দেখার আগে মায়া তারার সাথে কথা বলতে চায়। তারেক আর মায়া উপরে চলে যেতেই তারা কফি বানিয়ে নিয়ে আসলো। মায়া তারেককে উদ্দেশ্য করে বলে, তুমি এখন দরজার বাইরে যাও তারেক, এদিকটায় যদি কেউ আসে আমাকে জানিয়ে দিবে। আমি চাই না কেউ আমাদের কথা শুনুক। বলা তো যায় না কার নজর এদিকে পড়ে। তারেক দরজার কাছে গিয়ে দাঁড়ালো। এখন সে পাহারা দিবে। মায়ার করা আদেশ যখন, তখন তো তাকে এটা পালন করতেই হবে।